ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। দেখতে দেখতে আমরা 200টা এপিসোড কমপ্লিট করে ফেললাম আজ, আর আশা করছি তোমরা পাশে থাকলে আরও অনেক দূর আমরা যেতে পারবো। হ্যাঁ, এখন আমাদের চ্যানেলের রিচটা একটু ডাউন চলছে, সেটা আমারই কিছু প্রবলেমের জন্য, যে আমি মাঝখানে কয়েকদিন এপিসোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এখন চেষ্টা করছি আমি নিয়মিত এপিসোড আপলোড করার, যেহেতু আমি আলাদা একটা কাজও করি, তাই আমার সময় ঠিক হয়ে ওঠে না। তো চেষ্টা করছি এখন নিয়মিত ঘটনা আপলোড করার, আর আশা করছি তোমরা পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমাকে। তো যাই হোক, আজ রয়েছে দুটি ঘটনা একদম সত্য আর প্রচণ্ড ভয় এবং জমজমাট ঘটনা। কার কেমন লাগলো ঘটনা দুটো আমাকে কমেন্ট করে জানিও, আর কে কোথার থেকে শুনছো এটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওতে কমেন্ট করলে আমাদের চ্যানেলের রিচটা একটু হাই হয়, তাই আমি আশা করব তোমরা সবাই কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওটা আর শেয়ার করবে। শুরু করবো আজকের এপিসোড, চলে যাব আজকের প্রথম ঘটনায়। তার আগে একটা কথা সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে তোমরাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠানো খুবই সহজ, আমাকে মেল করতে হবে ঘটনাটি লিখে। আমাদের মেল আইডি bhuthexpress9@gmail.com। এখানে তোমরা মেল করে আমাকে ঘটনা পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারো। চলে যাবো আজকে প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন মৌমিতা বোড়াল হাজরা। তিনি লিখেছেন, আমার জীবনে এমন ইনসিডেন্ট বহু আছে, তার মধ্যে একটা আমি লিখছি। এই ঘটনাটি আমাকে বেশ নাড়া দিয়েছিল। এখনও ভেবে ভীষণ কষ্ট আর আফসোস হয়। তো যাই হোক, 2014 মে মাসের 20 তারিখ আমার বড় যা তিনি মারা যান। ওনার মৃত্যুর আগে অবধি ওনার সাথে আমাদের সেইভাবে কথা হতো না, পারিবারিক অশান্তির কারণে এবং কিছু কথা কাটাকাটি এবং মনোমালিন্যের কারণে। কিন্তু উনি সবসময় লুকিয়ে কথা বলতে চাইতেন আমার সাথে। আমার বিয়ে হয়েছিল 2011-তে। যাই হোক, আমি তখন সবাইকে লুকিয়ে ওনার সাথে কথা বলতে চাইলেও বলতে পারতাম না। আসলে ভীষণ ভয় পেতাম সবাইকে তখন। যদি কেউ দেখে ফেলে তাহলে নানান কথা শোনাবে আমায়। এরপর 2012-তে আমার মেয়ে হয়। আমার মেয়েটাকে দেখতে পেলেই উনি খুব কথা বলতে চাইতেন আর আদর করতে চাইতেন, কিন্তু আমি কিছুতেই করতে পারতাম না। এগুলো খুব কষ্ট হতো, কিন্তু কোনো উপায় ছিল না। এমনভাবেই দিন কেটে যাচ্ছিল। এরপর উনি একটু অসুস্থ হয়ে পড়লেন। তখন যদিও আমার মেয়েটার সাথে একটু কথা বলতেন, মানে বাচ্চাদের সাথে যেমন কথা বলে সবাই, ওইটুকুই উনি বলতেন আমার মেয়ের সাথে। কিন্তু আমার সাথে ওনার আর কোনো কথা বলা হলো না। উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। উনি মারা যাওয়ার 2-3 মাস পর একদিন আমি পুরো একা বাড়িতে ছিলাম। ঘড়ির কাঁটায় তখন ওই 7টা কি 8টার মতো হবে। আমার মেয়েটাকে নিয়ে আমার মেজো যা একটু বেড়াতে গিয়েছিল, আর আমি সম্পূর্ণ একা ছিলাম বাড়িতে। আমি বসে টিভি দেখছিলাম, আর আমাদের যে কুকুরটা ছিল সেটা বারান্দাতে ছিল। তো হঠাৎ কি হয়, টিভি দেখতে দেখতে একটা অদ্ভুত গন্ধ আমি পাই। আমি ঠিক বড় মোটা মোমবাতি জ্বালানোর যে একটা গন্ধ হয়, ঠিক সেরকমই একটা গন্ধ আমি পাই। আমি গন্ধটা চিনতে পেরেছিলাম। অমন মোমবাতি আমার বড় যা রোজ পুজো করার সময় জ্বালাতেন, আর আমিও রোজ আমার 2তলার রুম থেকে এটা দেখতাম। উনি উঠোনে মনসা আর তুলসী গাছে জল দিতেন এবং ধূপ দিতেন, তাই ওই গন্ধটা আমার ভীষণ চেনা ছিল। আমার তো বুঝতে বাকিই রইল না কি হচ্ছে।
আর ঠিক তখনই আমাদের পোষা কুকুরটা সেও চিৎকার করছিল ভীষণভাবে। ওকে বিস্কুট দিয়ে দিয়ে গোটা একটা প্যাকেট শেষ হয়ে গিয়েছিল, তখনও ও থামেনি। আর সেই গন্ধটাও আস্তে আস্তে যেন বেড়ে চলেছিল বাড়ির মধ্যে। এটা কিন্তু খুব বেশি সময় ধরে হচ্ছিল না, হয়তো 15 থেকে 20 মিনিট অবধি এটা হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল সময়টা যেন থেমে গিয়েছে। ওইটুকু সময় আমাদের কুকুরটা এতগুলো বিস্কুট খেয়ে নেবার পরেও থামেনি। ওর মুখ দিয়ে ফেনা উঠে যাওয়ার মতো লালা বের হচ্ছিল। ও যেন কিছু বলতে চাইছে এরকম মনে হচ্ছিল আমার। আসলে ও যখন চিৎকার করছিল তখন ওর চোখ ছিল ঠিক আমার পেছনে, যেন ও কাউকে দেখতে পাচ্ছিল। এটা হয়তো আমাকে বোঝানোর জন্য সে বারবার চিৎকার করছিল। পশুরা অনেক কিছুই দেখতে পায় যা মানুষরা কখনোই দেখতে পায় না। আমিও ফিল করেছিলাম, কিন্তু সাহস হয়নি পেছনে তাকানোর। এরপর সত্যি আমি আর থাকতে পারিনি, ফোন করে ডেকেছিলাম সবাইকে। আমি এতটাই ভয় পেয়েছিলাম তখন যে আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব। আমার মেজোজা যখন বাড়িতে ফিরল তখনও চাবি খুলতে যেতেও আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। অনেকক্ষণ পর আমি গিয়েছিলাম তালা খুলতে। এরপর কোনো দিনও আমি ওনাকে ফিল করিনি। উনি আমাকে ঠিক ভয় দেখাতে আসেননি সেদিন, এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। যে কথা উনি জীবিত থাকতে বলতে পারেননি, হয়তো সে কথাগুলোই বলতে এসেছিলেন তিনি আমাকে। কিন্তু আমি যেহেতু এত ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হয়তো উনি চলে গিয়েছিলেন আমাদের বাড়ি ছেড়ে। এটা আমাকে খুবই কষ্ট দেয় আর আফসোসও হয় আমার। ওই মানুষটা আমাকে কী যে বলতে চেয়েছিলেন সেটা আমার আর জানা হলো না, তবে ওনার আশীর্বাদ আমার উপর আছে, সেটা আমি আমার জীবনে বহুবার বুঝতে পেরেছি। দাদা, এই ছিল ঘটনা। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। লেখার সেভাবে আমার অভ্যাস নেই। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। তবে ঘটনায় যাওয়ার আগে আমি সকলকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা শুনছেন আমাদের ভূত এক্সপ্রেসের এই স্টোরিগুলো, তোমরাও চাইলে সেরকম ঘটনা আমাকে লিখে পাঠাতে পারো। ঘটনা পাঠানো খুবই সহজ। ঘটনাটি লিখে তোমার নাম, তোমার লোকেশন এটা লিখে আমাকে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে। অথবা তোমরা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো। আমাদের ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে কিংবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লেখা হয়েছে বাংলাদেশ থেকে এবং যিনি ঘটনাটি লিখেছেন তার নাম মেহবীর হোসেন হিমেল। তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেইভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, ভাইয়া, এই ঘটনাটি একদম সত্য একটি ঘটনা। দিনটি ছিল 2013 সালের জানুয়ারি মাসের কোনো একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর শিলপাড়ায়। তখন প্রচণ্ড ঠান্ডা। দুপুরের খাওয়ার শেষে আমি ঘুমিয়েছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ একটা মাইকিংয়ের আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙে যায়। আমি একটু সজাগ হয়ে মাইকিংয়ে কি বলছে তা শুনতে চাই। আমি ভেবেছি হয়তো কোনো বাচ্চা হারিয়ে গিয়েছে, তাই হয়তো মাইকিং চলছে। শুনলাম একজন লোক, সে মারা গিয়েছে এবং তার জানাজার নামাজের জন্য অনেক মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমি একটু অবাক হলাম এটা শুনে, কারণ সবসময় দেখেছি যে এলাকার কেউ মারা গেলে মসজিদে মাইকিং করে জানানো হয়, কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য মাইকিংয়ে কথাবার্তা বলা হচ্ছিল, যাতে সেই জানাজায় অনেক মানুষ যোগদান করতে পারে। আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মাইকিংয়ের আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো। আমার এটা মনে হচ্ছিল। এবার আমার বাসার পাশ দিয়ে গেল সেই আওয়াজটা। কিছুক্ষণ পর সেটা আবার দূরে চলে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে এই মাইকিংয়ের কথাটা বলতে সে বলল ও নাকি এই মাইকিংয়ের আওয়াজ শুনতে পায়নি। আমি ব্যাপারটা নর্মালভাবেই নিলাম। তখন ঘড়ির কাঁটায় বিকেল 4:30। আমার ক্লাস ছিল সন্ধে
6:30, তাই একটু পরেই আমি ক্লাসের উদ্দেশ্যে বের হলাম বাড়ি থেকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA করছিলাম। সঙ্গত কিছু কারণে আমি ভার্সিটির নামটি এখানে উল্লেখ করলাম না। সপ্তাহে 3 দিন 6:30 থেকে রাত 9টা পর্যন্ত আমার ক্লাস হয়। সেদিন প্রচণ্ড জ্যাম থাকার কারণে 6:30টার বেশি বেজে গিয়েছিল ভার্সিটিতে পৌঁছাতে। আমার এক বন্ধু SMS দিয়ে জানতে চাইল আমি কোথায়। আমি উত্তর দিলাম তাকে এবং কিছুক্ষণ পরে আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস 207 নম্বর রুমে। আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম রুমের দরজাটা চাপানো। আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের সবগুলো লাইট বন্ধ। আমি একটু খেয়াল করে রুমের নাম্বার প্লেটটা দেখলাম। আমি দেখলাম সবই তো ঠিক আছে, 207 নম্বর রুম এটাই, আমার ক্লাস এটাই, ভুল হওয়ার তো কোনো কারণ নেই। ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে। 207 নম্বর রুমে ঢুকে রুমের সব লাইট আমি নিজেই অন করলাম। ক্লাসে কোনো ব্যাগ, কোনো বই খাতা কিছুই চোখে পড়ল না। আমি আমার বন্ধুকে একটা SMS দিয়ে জিজ্ঞাসা করলাম যে, কিরে তোরা কত নম্বর রুমে আছিস আর কত নম্বর রুমে আজকে ক্লাস হচ্ছে? বন্ধুটিকে SMS করে আমি তার থেকে রিপ্লাই পাওয়ার জন্য ওই রুমের ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এর ভেতরে 6-7 মিনিট পার হয়ে গেল। হঠাৎ মনে হলো SMS-এর তো কোনো উত্তরই আসলো না। আমি আমার মোবাইলটা চেক করতেই দেখলাম নেটওয়ার্ক নেই। আমার তখন মনে হলো আমি এখানে বসে না থেকে অফিস রুমে গিয়ে খোঁজ নিলেই জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে। এরপর আমি রুম থেকে বের হলাম আর তখনই সাথে সাথে SMS-টা আসলো। দেখলাম আমার বন্ধু লিখেছে আমরা 207 নম্বর রুমে আছি। আমি তখনও 207 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে পাশের রুমের নাম্বারটা দেখলাম, ওখানে লেখা ছিল 206। আমি ভাবলাম নিশ্চয়ই আমার বন্ধুরা আমার সাথে মজা করছে, এটাই ভাবলাম তখন আমি। এই ভেবে আমি ভীষণ বিরক্তি নিয়ে অফিস রুমে গিয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে। ওখান থেকে আমাকে জানানো হলো যে 207 নম্বর রুমে ক্লাস হচ্ছে এখন। ততক্ষণে 7টারও বেশি বেজে গিয়েছে। আমি আবারও আমার 207 নম্বর রুমের সামনে গেলাম। তখন আমি কি করব এসব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরেও রুমের দরজাটা খুললাম আর এবারও আমি দেখলাম রুমের লাইট সব বন্ধ এবং পুরো ঘরটা অন্ধকার। এই দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। ওখানে আর থাকতে পারলাম না। আমি ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। আমি কাউকে বলতে পারছিলাম না যে এটাই আমার ক্লাস। আমার ক্লাস আমি খুঁজে পাচ্ছিলাম না সেই সময় একটা অবিশ্বাস আর একটা ভয় মিশ্রিত অনুভূতি আমি অনুভব করতে পারছিলাম। আমি 8টা বাজার জন্য সেখানেই অপেক্ষা করতে থাকলাম। 8টার সময় আমাদের 10 মিনিট ক্লাস ব্রেক থাকতো। ওই টাইমে ক্লাসের সবাই বাইরে আসতো। 8টার সময় আমি বাইরে গিয়ে দেখলাম ক্লাসের সবাই ভার্সিটির বাইরে বসে চা খাচ্ছে। ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে, কিরে তুই আজকে ক্লাসে যাসনি কেন? আমি ওদের কথার উত্তরে কিছুই বললাম না ওদেরকে। ব্রেক শেষে আমি আমার বন্ধুদের সাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সবাই আমাকে অবাক করে দিয়ে আমার সামনে দিয়েই দেখলাম 207 নম্বর রুমে ঢুকে গেল। অন্য দিনের মতোই ক্লাসটি ছিল স্বাভাবিক, কিন্তু আমার কাছে সব কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল সেই সময়। তাই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি এখানে থাকি তাহলে হয়তো ভার্সিটিতেই আমি আটকা পড়ে যাব। কেবলই মনে হচ্ছিল এই কথাগুলো। মনে হচ্ছিল আমার পেছন থেকে কেউ আমায় ফলো করছে। সেদিন ভীষণ জ্বর নিয়ে আমি বাসায় ফিরলাম। বিকেল থেকে যা যা ঘটেছে আমি বাসায় এসে আমার মা
বোনকে সব কিছু বললে তারা কেউই আমার কথায় বিশ্বাস করল না। আমার মা খুবই সাহসী। তিনি বললেন, তোর হয়তো কোনো ভুল হয়েছে, তুই কয়েকদিন ঘরেই বিশ্রাম কর। এইভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল, কিন্তু আমি জানতাম না যে আমার জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন 3:30 মতো বাজে। আমি শুনতে পেলাম একজন মানুষ জানাজার নামাজের জন্য খুব করুণ সুরে মানুষজনকে ডাকছে। সেই ডাকটা সহ্য করার মতো ছিল না। আমার পাশে ঘুমিয়ে থাকা আমার বোনকে জাগিয়ে তুলে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে, তুই কি কোনো মাইকিংয়ের আওয়াজ শুনতে পাচ্ছিস? আমি তখনও সেই মাইকিংয়ের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। পরে আরও কয়েকটি রাত মাইকিংয়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যেত। আমি ভীষণ ভয় পেতাম, কিন্তু এই কথাগুলো বললে কেউই আমার কথায় বিশ্বাস করতো না। একদিন যথারীতি অনেক রাতে আমার ঘুম ভেঙে যায়। মোবাইলে দেখলাম রাত তখন বাজে প্রায় 3:30 মতো। দূর থেকে মাইকিংয়ের আওয়াজটা আমার কানে আসছিল। কেন যেন আমার সেদিন খুব কৌতূহল জেগেছিল কি হচ্ছে এটা দেখার। আমি আমার রুম থেকে বারান্দায় চলে আসলাম। আমি দোতলার বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মানুষ দূর থেকে হেঁটে আসছে। মানুষগুলো আরও কাছে আসার পরে আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। সেই কান্নার আওয়াজটা এতটাই বিচ্ছিরি ছিল যে সেই আওয়াজটা কানে আসলেই আমার শরীরটা শিউরে উঠছিল। আমি দেখলাম যে মানুষগুলো আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই, সাথে একটা ভ্যানে সাদা কাপড় দিয়ে কি যেন একটা ঢাকা ছিল। একজন লোক সামনে এসে সবাইকে জানাজার নামাজের জন্য ডাকছে, এটা আমি দেখছিলাম। মানুষগুলো হাঁটতে হাঁটতে আমাদের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এবার সবাই উপরে তাকালো ঠিক আমার দিকে। আমার মনে হচ্ছিল আমার ঘরে ঢুকে যাওয়া উচিত, কিন্তু আমি কিছুতেই সেটা করতে পারছিলাম না। সামনের সেই লোকটা আমার দিকে হাত তুলে আমাকে ডাকতে শুরু করলো। আমাকে ওই লোকটি হাত দিয়ে ভ্যানে ঢেকে থাকা সাদা কাপড়টার দিকে দেখালো। ঠিক তখনই একজন লোক সেই সাদা কাপড়টা সরিয়ে দিল, আর কাপড়টা সরাতেই আমি যা দেখলাম তা দেখে আমি শিউরে উঠেছিলাম, যেটা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। আমি দেখলাম ভ্যানে আমার ছোট বোনটা মৃত অবস্থায় শুয়ে আছে। এটা দেখে আমি ভীষণ জোরে চিৎকার করছিলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে তখন বের হচ্ছিল না। এক প্রকার আমি বোবা হয়ে গিয়েছিলাম। আমি ওই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকলাম আর আয়তাল কুরসি পড়ার চেষ্টা করতে থাকলাম মনে মনে। কিন্তু তখন ভয়ে আমি কি পড়ছিলাম সেটা আমি নিজেও জানি না। মুখ নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম আমি। একটু পরেই নিজেকে স্বাভাবিক করে ভাবলাম যা দেখেছি সব ভুল দেখেছি। এমন সময় ঘর থেকে আমার ছোট বোনটা বারান্দায় আসলো। সে জানতে চাইলো আমি এত রাতে বারান্দায় কি করছি। ওকে দেখে আমি একটু সাহস ফিরে পেলাম। ও আমার কাছে এসে আমাকে বলল যে, ওই দেখ আমার লাশ পড়ে আছে ওখানে, তুই যাবি না? চল চল আমাদের সাথে। এই কথাটা বলে আমার বোন সাথে সাথে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি কাউকে বোঝাতে পারবো না আমার অবস্থা তখন কেমন হয়ে গিয়েছিল। শুধু এটুকু বুঝতে পারছিলাম যে আমি সেন্স হারিয়ে ফেলছি। সকালে বাসার সবাই আমাকে বারান্দায় খুঁজে পায়। আমার হাতে একটা হাতের ছাপ জখমের মতো লাল হয়েছিল। এবার সবাই আমার কথায় গুরুত্ব দিতে শুরু করে। এরপর হুজুরের কাছ থেকে পানি পোড়া, তাবিজ এসব আনা হয়। আমি এত ভয় পেয়েছিলাম যে আমার ভয় কিছুতেই কাটছিল না। তাই এবার হুজুর তার পরিচিত এক বড় হুজুরকে নিয়ে আসেন আমাদের বাসায়। উনি এসে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেও কিছুই বের করতে পারছিলেন না। তবে উনি আমাকে সন্ধ্যার সময় একা থাকতে মানা করেন আর নামাজ পড়তে বলেন, এবং বলেন অনেক রাতে এসব খারাপ জিনিস চলাচল করে, তাই কৌতূহল হলেও এসব যেন আমি না দেখি। উনি আমাকে 4টে লোহা দেন, যেগুলো আমাকে খাটের পাশে রাখতে বলা হয়। এরপরে আমি এমন আর ভয় কখনো পাইনি, কিন্তু আমি এখনও জানি না কেন আমি এসব দেখেছিলাম। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি।
ভাইয়া, আমাদের বন্ধুদেরও এই ঘটনাটি আমি কখনো জানাইনি। এটাই ছিল আমার ঘটনা। লেখায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও সবাই। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি। ভূত এক্সপ্রেস।